সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরার ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড নিয়োগের নতুন বিজ্ঞাপন এসেছে। এই বিজ্ঞাপনে উল্লিখিত যে সিলেবাস, সেই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা টপ 100 কোশ্চেন নিয়ে এসেছি বিভিন্ন ভাগ থেকে, যেখানে ফ্লোরা ফনা, তারপরে নিউট্রিশনের একটা পার্ট আছে, তারপর রিভার সিস্টেম, সোল, তারপর ক্লাইমেট চেঞ্জ, তারপর ল, ইনফরমেশন টেকনোলজি, সায়েন্স, 10th ইংলিশ, ম্যাথ। এই যে সিলেবাস আছে, এই সিলেবাস ভিত্তিক আমরা টপ 100 কোশ্চেন নিয়ে এসেছি। পরবর্তী ধাপে ধাপে আমরা আরও কিছু বেস্ট নতুন নতুন কোশ্চেন কালেক্ট করে সবার জন্য নিয়ে আসবো। আশা করছি এই ভিডিওটা সবার জন্য খুব উপকৃত হবে। আমরা টপিক ওয়াইজ প্রত্যেকটা সেক্টর আজকে এই ভিডিওতে কভার আপ করার চেষ্টা করেছি, যেখানে নর্থ ইস্ট ইন্ডিয়া, ফ্লোরা ফোনা, ক্লাইমেট, প্লেন নিউট্রিশন, প্লেন ডিজিজ, সোল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জুলজি, ল, ইনফরমেশন টেকনোলজি, প্রত্যেকটা সেক্টরকে আমরা ধাপে ধাপে কভার করার চেষ্টা করেছি। এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথম আমরা ফ্লোরা ফোনা পার্টটা দেখব, এরপরে ক্লাইমেট চেঞ্জ, সোল, রিভার, সায়েন্স, নিউট্রিশন, এই পার্টগুলো দেখব। প্রথমত আমরা সবাইকে সাজেস্ট করব ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন বা টেক্সট বুক ভিত্তিক পুরা সাবজেক্টটা ভালোভাবে স্টাডি করা। যে টপিকটা দেওয়া আছে ফ্লোরা ফোনা, ওই সাবজেক্টটা ভালোভাবে বোঝা, তারপর শর্ট কোশ্চেন বা মাল্টিপল চয়েস কোশ্চেনে যাওয়া। মুখস্থ কিন্তু পরীক্ষাতে এতটা হেল্প হবে না, যদি বিষয়ে জ্ঞান থাকে তাহলে যতটা হেল্প হবে। সবচেয়ে প্রথম ফ্লোরা এবং ফনার পার্ট থেকে। ফ্লোরা বলতে আমরা কী বুঝি, বা ফনা বলতেই আমরা কী বুঝি? ফ্লোরা কি? একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া সমস্ত উদ্ভিদ, গাছপালা, গুল্ম, শেওলা, এই সবগুলোকে একত্রে কী বলা হয়? ফ্লোরা। প্রাকৃতিকভাবে উদ্ভিদ, গাছপালা, যেমন গুল্ম, শেওলা জাতীয় যে উদ্ভিদগুলো আছে, একসাথে প্রাকৃতিকভাবে যে ভৌগোলিক অঞ্চলে জন্ম, সেটাকে বলা হয় ফ্লোরা। ফনা ঠিক উল্টো, একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সমস্ত প্রজাতির প্রাণী জীবন, স্তন্যপায়ী হতে পারে, পাখি, সরীসৃপ, কীটপতঙ্গ হতে পারে, সেটা একসাথে কি বলা হয়? ফনা। 3 নম্বর কোশ্চেনে আমরা ফ্লোরা ও ফনার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? ফ্লোরা বলতে উদ্ভিদ জগৎকে বোঝায়, ফনা বলতে প্রাণী জগৎকে। একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে সমস্ত প্রাণীকে ফনা, একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা। কোন প্রাকৃতিক অঞ্চলে ফ্লোরা ফনার বিচিত্র সব থেকে বেশি? নিরক্ষীয় বৃষ্টি অঞ্চলে ফ্লোরা ফনার বৈচিত্র্যটা সব থেকে বেশি। সুন্দরবনের প্রধান ফ্লোরা উদ্ভিদ কোনটি? সুন্দরবনের ফ্লোরা উদ্ভিদ কোনটি? সুন্দরী, গ্রেওয়া, গরান, কেওয়া ইত্যাদি ম্যানগ্রোভ উদ্ভিদ। ম্যানগ্রোভ, ঠিক আছে, মেন হলো ম্যানগ্রোভ, মানে ম্যানগ্রোভের ভিতরে যে পার্টগুলো আছে, সুন্দরী বা গরান যে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো আছে, সেগুলো আমরা একটু দেখে নিতে হবে। আর সুন্দরবনের বিখ্যাত ফনা কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার, এটা প্রাণীর মধ্যে, ঠিক আছে। ত্রিপুরার রাজ্য পশু কোনটি? চশমা বানর, যেটা আমরা বলে থাকি। ত্রিপুরার রাজ্য পাখি কোনটি? সবুজ রাজকীয় যে কবুতর, গ্রিন ইম্পেরিয়াল পিজন, ত্রিপুরার রাজ্য পাখি। ত্রিপুরার প্রধান বনভূমি কী ধরনের? উষ্ণ আর্দ্র বনভোজী অরণ্য, যেখানে শাল, গর্জন গাছ যেগুলো বেশি জন্মায়। ত্রিপুরা একটা বিখ্যাত অভয়ারণ্যর নাম আমরা যদি জিজ্ঞেস করে, আমরা 4টি অভয়ারণ্য আছে। আমরা সিপাহীজলা, তৃষ্ণা অভয়ারণ্য বলতে পারি, গোমতী অভয়ারণ্য বলতে পারি, কিংবা আমরা রুয়া অভয়ারণ্য বলতে পারি। আমরা অভয়ারণ্য ভিত্তিতে কোনটা সবচেয়ে বেশি আয়তনে, কোনটা বড় আয়তনে, কোনটা ছোটো, সেই পার্টগুলো কিন্তু আমাদের জানতে হবে। ত্রিপুরার কোন বিরল প্রাইমেট পাওয়া যায়, যেটা হুল্লুক যে জীবনটা আছে সেটা। ত্রিপুরা সবচেয়ে বেশি কোন গাছ জন্মায়? আমরা বলতেই পারি, কোশ্চেন আসতেই পারে, যেহেতু বন দপ্তরে চাকরি করছি, বন দপ্তরে চাকরি পাবো, তাই বন দপ্তর রিলেটেড, ফরেস্ট রিলেটেড কোশ্চেনগুলোই বেশি আসবে। শাল। ত্রিপুরার স্থানীয় শিল্পে কোন উদ্ভিদ ব্যাপকভাবে ব্যবহৃত হয়? বাঁশ ও বেত। প্ল্যান্টের নিউট্রিশনের পার্ট যদি আমরা কিছু কভার আপ করার চেষ্টা করি, আজকে কোশ্চেনগুলি আমরা শর্ট টাইপ আনার চেষ্টা করেছি, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন করিনি। মাল্টিপল চয়েস কোশ্চেন ইন ফিউচার যখন আরও কিছু ক্লাস করে নেব, তখন যখন আরেকটু আইডিয়া হয়ে যাবে, তখন মাল্টিপল চয়েস কোশ্চেন নিয়ে আসবো, এবং কিছু নোটও সবাইকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করবো। এখানে কোনো নোট বিক্রি বা সেল ক্রয়ের কিন্তু বিষয় আসছে না। আস্তে আস্তে সব কিছুই করার চেষ্টা করবো, আস্তে আস্তে ধীরে ধীরে একটু আপগ্রেড করার চেষ্টা করবো, যাতে চাকরি প্রত্যাশী ভাই বোনদের অনেকটা হেল্প হয়। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই জানাবে। প্ল্যান্টের নিউট্রিশন একটা পার্ট আছে, ফরেস্ট গার্ড এবং ফরেস্টার বোথ ক্যাটাগরিতে, উদ্ভিদের বিশেষ করে।
উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে? সালোক সংশ্লেষ। সবুজ উদ্ভিদের খাদ্য কারখানা কী বলা? খাদ্য কারখানা কোনটাকে বলা হয়? সেটা সবুজ উদ্ভিদের। সংক্ষেপে মাল্টিপল চয়েস থাকতেই পারে পাতা, কাণ্ড, মূল। উত্তর হবে পাতা। কোন উপাদানটি উদ্ভিদ ক্লোরোফিল গঠনে সহায়তা করে? ম্যাগনেসিয়াম। কলসিপতি কী ধরনের উদ্ভিদ? পতঙ্গভুক বা কীট পতঙ্গ বুঝি উদ্ভিদ। মাংসাশী প্রাণীও বলতে পারি, মাংসাশী উদ্ভিদ যেটা বলা হয়। উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক একটা হরমোন কি? অক্সিন। এখন স্বভোজী উদ্ভিদ কাকে বলে? একটা বিষয় থাকে। পরভোজী উদ্ভিদ কাকে বলে? একটা বিষয় থাকে। স্বভোজী কোনগুলা? যেসব উদ্ভিদ সালোকসংশ্লেষের প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোক ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে তাকে স্বভোজী উদ্ভিদ বলে। এখন নিজের খাদ্য নিজে তৈরি না করতে পারলে অন্যের উপর নির্ভরশীল হলে এটা পরভোজী হয়ে যাবে, স্বাভাবিক। স্বভোজীর মধ্যে সমস্ত সহজীব উদ্ভিদ যারা খাদ্য উৎপাদন করতে পারে সবগুলি স্বভোজী। উদ্ভিদের পুষ্টির জন্য প্রধান উপাদানগুলি কী কী প্রয়োজন পড়ে? মাটি থেকে লাগে খনিজ লবণ। এখন শর্ট মাল্টিপল চয়েস কোশ্চেন থাকতে পারে, উদ্ভিদ মাটি থেকে কোন উপাদান দুইটি সংগ্রহ করে? জল ও খনিজ লবণ। বাতাস থেকে কি? কার্বন ডাইঅক্সাইড। এবং আমাদের সূর্যালোক তো আছেই। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কোন উপাদানগুলি শোষণ করে? কার্বন ডাইঅক্সাইড, জল এবং খনিজ পদার্থ এই জিনিসগুলি শোষণ করে। ক্লোরোফিল বা সবুজ রঞ্জকের প্রধান কাজ কি? ক্লোরোফিল। ক্লোরোফিলের সাহায্যে পাতায় সৌরশক্তি এবং সূর্যালোক আটকে থাকে, যা দিয়ে উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। এখন পরজীবী উদ্ভিদ কাদের বলে? যেমন স্বর্ণলতা নিজে উঠতে পারে না, অন্য একটা উদ্ভিদের উপর নির্ভরশীল, অন্য উদ্ভিদ আশ্রয়দাতা, অন্য উদ্ভিদ থেকে পুষ্টি সাধন করে, তাই এটাকে পরভোজী উদ্ভিদ বলে। এবং মৃতজীবী উদ্ভিদ কোনগুলা? যেমন ব্যাঙের ছাতা, মাশরুম। যে শুধু মৃত বা পচাগলা বস্তু থেকে পুষ্টি সাধন করে এগুলো মৃতজীবী উদ্ভিদ বলে, মাশরুম বা ব্যাঙের ছাতা। পাতা শ্বেতরস প্রক্রিয়া করার জন্য কি ব্যবহার করা হয়? আয়োডিন দ্রবণ। উদ্ভিদের নাইট্রোজেন ঘাটতি মেটাতে সাহায্য করে একটি উপাদান কি? ব্যাকটেরিয়ার নাম কি? রাইজোবিয়াম। ঠিক আছে। ডিনোফ্ল্যাজেলেট কি? ডিনোফ্ল্যাজেলেট হলো এক ধরনের এককোষী সালোকসংশ্লেষী জীব যারা জলজ খাদ্য শৃঙ্খলকে বৃত্তি তৈরি করে। পতঙ্গভূত উদ্ভিদ কোনগুলা? যেরকম কলসিপতি আমরা আগেও বলেছি, যে সকল উদ্ভিদ নাইট্রোজেনের চাহিদা মেটাতে, কিসের চাহিদা মেটাতে? নাইট্রোজেন চাহিদা মেটাতে পোকামাকড় ধরে খায়, সেগুলিকে পতঙ্গবোধ উদ্ভিদ বলে। এবং কোশ্চেন জাগতেই পারে, পরীক্ষাতে পতঙ্গবোধ উদ্ভিদ আসবে না, হতে পারে পতঙ্গ উদ্ভিদ উদাহরণ আসতে পারে, চার পাঁচটা নাম থাকতে পারে। বা পতঙ্গ উদ্ভিদ কী সংগ্রহ করে? নাইট্রোজেন সংগ্রহ করে, নাইট্রোজেনের চাহিদা মেটায়। এমন পতঙ্গ উদ্ভিদ কেন বলা হয়? পতঙ্গর থেকে নিজের শক্তি বা পুষ্টি সাধন করে। এনিম্যাল বা লাইফ সায়েন্সের যে বিষয়টা, যেমন ফরেস্ট ডিপার্টমেন্টে এনিম্যালের সাথে সরাসরি জড়িত, এখানে যে কোশ্চেনগুলো বিশেষভাবে সম্পর্কিত। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা কোনমুখী হয়? একমুখী। কোন ভিটামিন সূর্যালোকের সাহায্যে ত্বকে উৎপন্ন হয়? ভিটামিন ডি। মানুষের শরীরে কোন অঙ্গে পিত্তরস তৈরি হয়? যকৃৎ। বাস্তুতন্ত্রের বিয়োজক কারা? বিয়োজক ব্যাকটেরিয়া এবং ছত্রাক। পেনিসিলিন কী দিয়ে তৈরি করা হয়? ছত্রাক দিয়ে। এছাড়া এই সিলেবাসের আন্ডারে ক্লাইমেট চেঞ্জ, মাটি বা নদী থেকে কিছু কিছু কোশ্চেন আমরা কভার আপ করেছি। ধীরে ধীরে টপিক ওয়াইজ কোশ্চেনও নিয়ে আসবো। আজকে প্রথম ভিডিও দেখে সবগুলা একসাথে আনার চেষ্টা করেছি যে কী ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে। যেরকম বন উজাড় হওয়ার প্রধান কারণ কি? নগরায়ন, শিল্পোন্নয়ন, কৃষি জমির বিস্তার বন উজাড় হওয়ার প্রধান কারণ। কোন মাটিতে বালি কাদা সমান পরিমাণ থাকে? দোআঁশ মাটিতে, সবচেয়ে উর্বর মাটি। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কোন সার ব্যবহার করা হয়? পলি মাটি হবে উর্বর মাটি। জৈব সার, কম্পোস্ট। নদীর যে প্রবাহ পথে কোন উপত্যকা ইংরেজি বিয়োগকরণ মত হয়? পার্বত্য উপত্যকা। গ্রিনহাউস গ্যাসের একটা উপাদান নাম যা জলবায়ুর পরিবর্তন ঘটায়? কার্বন ডাইঅক্সাইড। এখন ক্লাইমেটের থেকে কিন্তু কিছু কোশ্চেন আসছে, ক্লাইমেট কিন্তু সিলেবাসে আছে, তো ক্লাইমেটটা বিষয়ে কিন্তু ভালোভাবে জানতে হবে। ক্লাইমেট কি? জলবায়ু কি? জলবায়ু একটি এলাকার দীর্ঘমেয়াদী গড়, 30 বছর বা তার বেশি যে গড়টা নেওয়া হয় সেটা কি জলবায়ু? দীর্ঘমেয়াদী, সেখানে তাপমাত্রা, বৃষ্টি, আর্দ্রতা, বায়ুপ্রবাহ সবগুলি কিন্তু অন্তর্ভুক্ত। ভারতে মৌসুমী বায়ু আগমন কখন হয়? জুন মাসে। ত্রিপুরায় 5 থেকে 10 জুনের মধ্যে আসে এবং ফিরে যায় অক্টোবর মাসের দিকে। আর্দ্রতা বা হিউমিডিটি কি? বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বা হিউমিডিটি যেটা বলা হয়। বৃষ্টি মাপার যন্ত্রের নাম রেইন গজ।
তাপমাত্রা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার, কোন স্তর আবহাওয়া নিয়ন্ত্রণ করে, ট্রপোস্ফিয়ার। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, অবশ্যই দীর্ঘটা জেনে রাখতে হবে যেহেতু নদী থেকে। ত্রিপুরার নদ নদীগুলি জানতে হবে, ভারতের বিভিন্ন নদ নদীগুলি অবশ্যই জানতে হবে। কোশ্চেন কিন্তু হেভি টাফ হবে যেহেতু পোস্ট কম, ক্যান্ডিডেট বেশি হবে, তাই টাফ হবে। নদ নদী মানে নদীর এ টু জেড সব জেনে রাখতে হবে, মাটি মানে মাটির এ টু জেড সব জেনে রাখতে হবে। দক্ষিণ ভারতের উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। গঙ্গা নদী কোথায় উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। সিন্ধু নদের প্রধান উপাদানগুলি কি? জিলাম, রাবি, চেনাব, রিয়াস, সতলজ। দক্ষিণের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী নদীকে। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত? সাংফু। কোন নদীকে বাংলা দুঃখ বলা হয়? দামোদর নদকে। পশ্চিমবাহী নদীগুলি কোন সাগরে পতিত হয়েছে? আরব সাগরে। পশ্চিমবাহী নদী কোনগুলো? নর্মদা, তাপ্তি। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি? গঙ্গা নদী অববাহিকা। নদীর ব্যবস্থা নিষ্কাশন বলতে কি বোঝায়? এক নদী তার উপনদী দ্বারা নিষ্কাশিত জমির এলাকা। ভারতের সবচেয়ে উর্বর বিস্তৃত মাটির নাম কি? পলি মাটি। দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য মালভূমি কোন ধরনের মাটি বেশি দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা, যাকে রেগুর বলা হয়। মাটি ক্ষয়ের প্রধান কারণ কি? বনবিমুজ্জারণ এবং অতিরিক্ত পশুচারণ হতে পারে। কৃষি জমি বৃদ্ধি। পলি মাটি কোন ধরনের চাষ সবচেয়ে বেশি উপযোগী? ধান, গম, আখ। উপকূলীয় অঞ্চলে কোন মাটি দেখা যায়? লবণী বা উপকূলীয় পলি মাটি। নদীর অববাহিকায় সাধারণত কোন নদের বাড়িতে? নদী অববাহিকাতে পলি মাটি বেশি দেখা যায়। নদী কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? বন্যার সময় পলি বহন করে এনে আশেপাশের জমিকে উর্বর করে দেয়, ছড়িয়ে দেয়। ভারতে কোন নদী ব্যবস্থায় সবচেয়ে বেশি পলি জমা হয়? মহানদী ব্যবস্থায়। সায়েন্সের যে পার্ট, সেই পার্টের থেকেও কিন্তু বিশেষ কিছু কোশ্চেন এখানে আসবে। শুষ্ক বরফ আসলে কি? কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। জলের ঘনত্ব কোন তাপমাত্রায় সর্বোচ্চ হয়? 4 ডিগ্রি সি। লেন্সের ক্ষমতার প্রকাশের একক কি? ডায়োপ্টার। ফোর্স এবং এসআই ইউনিট কি? নিউটন। স্পিডের ইউনিট কি? একক মানে স্পিড, গতি, মিটার পার সেকেন্ড। ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা H2O। লাইটের স্পিড কত? 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড আমরা বলতে পারি, বা 2 লক্ষ যেটা আছে সংক্ষেপে সেটাও আমরা বলতে পারি মিটার। হিউম্যান বডির যে লার্জেস্ট পার্ট কোনটা? ত্বক। ভিটামিন সির অভাবে কি হয়? স্কারবি রোগ হয়। এখন বিভিন্ন ভিটামিনের অভাবে কী রোগ হয় সেটা আমার জেনে রাখতে হবে। ওয়াটারের বয়লিং ইউনিট কত? 100 ডিগ্রি সি। অ্যাসিডের পিএইচ কত কম হয়? 7-এর কম হয়। কাজের এসআই একক কি, বা ওয়াকের এসআই একক কি? জুল। আইন, আইন বলতে যে পার্টটা আছে, ল যে পার্টটা এখানে বলা হয়েছে সিলেবাসে, আইন বলতে এখানে ভারতের সংবিধান আইন বলতে পারি। বিশেষ করে বন আইনটা, বন্যপ্রাণী রিলেটেড, ফরেস্ট রিলেটেড আইনটা সে ভালোভাবে জানতে হবে। ওই চিপকো আন্দোলনে একটা বিষয় আছে সেটা ভালো জানতে হবে। বন সংরক্ষণে কী কী আইন, কী কী বিষয় আছে সেটা জানতে হবে। ত্রিপুরা বনভূমি সংরক্ষণ আইন কী আছে সেটা ভালোভাবে জানতে হবে। এখানে আমরা কিছু কোশ্চেন যেটা কালেক্ট করেছি। ভারতের বন আইন কত সালে পরিণত হয়? 1927 সালে। অরণ্য সংরক্ষণ ভারতে কবে পাশ হয়? 1980 সালে। ব্রিটিশ আমলে প্রণীত মূল বন আইন কত সালের? 1927 সালের। বন অধিকার আইন কত সালে প্রণীত হয়? 2006 সালে। বন সংরক্ষণ সংশোধনী আইন 2022 সালে রাষ্ট্রপতির সম্মতি কবে দেওয়া হয়? 19 ডিসেম্বর 2022। ভারতের সংবিধানে কত নং ধারায় সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি বলা আছে? 14 থেকে 18 নম্বর ধারায়। ভারতের পণপ্রথা বিরোধী আইন কত সালে পাশ করে? 1961 সালে, ধারা 498 এ। গাওস্তিংসা আইন কত সালে? 2005 সালে। ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? ত্রিপুরার দীর্ঘতম নদী হলো মনু নদী। ত্রিপুরার প্রধান নদী কটি আছে? 10টি আছে। ত্রিপুরা কোন নদী সবচেয়ে বেশি জলধারণ ক্ষমতা বেশি? গোমতী নদী। ত্রিপুরার জলবায়ু কী ধরনের? ক্রান্তীয় সাভানা যে জলবায়ুটা। ত্রিপুরার প্রধানত কয়টা ঋতু? 6টা ঋতুতে দেখা যায়। এর মধ্যে গ্রীষ্ম, শীত, বর্ষার মানে বেশি বোঝা যায়। ত্রিপুরা অধিকাংশ মাটি পলি মাটি এবং লাল মাটি। ত্রিপুরা মাটি কিসের জন্য বেশি উপযুক্ত? কৃষি, উদ্যান পালন এবং টিলা চাষের জন্য। ত্রিপুরা কোন দিকে বাংলাদেশ? উত্তর, দক্ষিণ, পশ্চিমে বাংলাদেশ। আয়তনে ত্রিপুরা সবচেয়ে ছোট সমষ্টিগত ব্লক কোনটি? ক্ষয় ব্লক। এখন জনসংখ্যায় কোনটি ছোট বড়? ব্লক প্লাস জেলা প্লাস সাব ডিভিশন, সেটা জানতে হবে। ত্রিপুরা ভারতের কততম ক্ষুদ্রতম রাজ্য? তৃতীয়। ত্রিপুরা প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? কমলা বেনওয়াল। ত্রিপুরা কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়? 21 জানুয়ারি 1972। ত্রিপুরা ভারতে কত সালে কেন্দ্রীয় অঞ্চল হয়? 1956 সালে 1 নভেম্বর। রাজ্য প্রতীক ত্রিপুরা? আগর।
রাজ্য গাছ যেটা বলা হয় আগার। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং। ত্রিপুরার সরকারি ভাষা বাংলা, ককবরক, ইংরেজিও কিন্তু এক ধরনের সরকারি ভাষা ত্রিপুরার। এই ছিল টপ 100 কোশ্চেন। যে সিলেবাসটা এখানে বলা হয়েছে, সিলেবাস ওয়াইজ আমরা টপ 100 কোশ্চেন কালেক্ট করার চেষ্টা করছি। যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই শেয়ার এবং লাইকটা দিয়ে দিবে। ইন ফিউচার আরও এই ধরনের টপিকের উপর ভিডিও নিয়ে আসবো। আর কিছু নোট রেডি করে ফ্রিতে কিছু নোট সবাইকে দেওয়ার চেষ্টা করব। আস্তে আস্তে নিজেদের আপগ্রেড করার চেষ্টা করব যাতে চাকরি হতে সে ভাই বোন অনেকটা উপকৃত হয়। ম্যাথমেটিক্সের কিছু কোশ্চেন, কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসার চেষ্টা করব। 20 মার্কস থাকবে ম্যাথমেটিক্সে। 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন, 10 স্ট্যান্ডার্ডে কিন্তু ত্রিকোণমিতি, পরিমিতি, পাটিগণিত, বীজগণিত সমস্ত পাঠ কিন্তু থাকে, তাই ম্যাথটা কিন্তু অনেকটা টাফ হবে। ইংলিশও 10 স্ট্যান্ডার্ডের ইংলিশটা এখানে আসবে। আর জেনারেল নলেজ আছে কোশ্চেনগুলো, তো জেনারেল নলেজে কারবার করার চেষ্টাই করেছি। নেক্সট হয়তো নর্থ ইস্ট ইন্ডিয়া, ত্রিপুরা জিকে, এরপরে সায়েন্সের পাঁচটা, বিশেষ করে ইবিএস আমরা একটা সাবজেক্ট পড়েছি এনভায়রনমেন্টাল সায়েন্স, ওই সাবজেক্টটা একটু বেশি করে পড়তে হবে। ওই সাবজেক্টটা সায়েন্সটা এই যে এই দুইটা থেকে হিউজ নাম্বার কোশ্চেন ইবিএস, বিশেষ করে এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে হিউজ নাম্বার কোশ্চেন, কারণ ফরেস্টের লোক এনভায়রনমেন্টটা সরাসরি জড়িত, তাই এখান থেকে কিন্তু কোশ্চেনটা একটু বেশি। আর ফরেস্ট গার্ডে আর ফরেস্টার নিয়েও কিন্তু ইনফরমেশন টেকনোলজিটা একটু অ্যাড হয়েছে, প্লাস সায়েন্স 10th স্ট্যান্ডার্ডের সায়েন্স কিন্তু এখানে অ্যাড হয়েছে। জেনারেল নলেজে মানে ফরেস্ট গার্ডে সব একসাথে করে দেওয়া হয়েছে, সায়েন্সের জন্য আলাদা কিছু রাখা হয়নি। কিন্তু ফরেস্টার নিয়োগে কিন্তু সায়েন্সের জন্য 30 আলাদা করে রাখা হয়েছে, যেখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স পার্ট তো থাকবেই। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স জেনারেল নলেজের মধ্যেও আছে সিলেবাসে, তবুও সায়েন্সের জন্য আলাদা করে রাখা হয়েছে। তো সায়েন্সটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যেহেতু বনসম্পদটা বিজ্ঞানের সাথে সরাসরিভাবে জড়িত। অনেকে কোশ্চেন থাকতে পারে বাংলা ককবরক যে 40 মার্কস কোয়ালিফাইটা কি। বাংলা ককবরকে এক্সাম হতে পারে, কোনো কিছু পড়ার জন্য বলা হতে পারে, যেটা পড়ে শোনাও বা রিডিং করতে হতে পারে, লিখতে হতে পারে, কোশ্চেন আসতে পারে, জিজ্ঞাসা করা আসতে পারে, সেখানে 40% মার্কস পেতে হবে, কোয়ালিফাই মার্কস। যে আমি কোয়ালিফাই করেছি মানে আমি বাংলা বা ককবন যে কোনো একটা ভাষা আমার জানা আছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। এবং কেউ যদি স্ট্যান্ডার্ডে বাংলা বা ককবরক কোনো ভাষা যদি পড়ে না থাকে স্ট্যান্ডার্ড, তাহলে বলবো এগুলো নিয়ে একটু স্টাডি করা, এই ভাষাগুলির বিষয়ে একটু জানার, বাংলা ককবরক বিষয়ে জানার। আশা করছি এই ভাষাগুলো আয়ত্ত আসলে এখানে 40% মার্কস পাওয়া কোনো ব্যাপারই না। বাংলা ককবরক যে কোনো একটা ভাষা ভালোভাবে জানা থাকলেই চলবো। যদি ভিডিওটা পছন্দ অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করে জানাবে সবাই। নেক্সট টাইম যদি তোমরা যদি উপকৃত হও, তাহলে আরও এরকম আপডেট নিয়ে আসবো সবার জন্য। ধন্যবাদ।